ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকার যে রাজ্য সহস্রাধিক ক্লার্ক নিয়োগের নমুনা প্রশ্নপত্র আছে তার যে অঙ্কের বিভাগটা, সেই অঙ্কের বিভাগটা আমরা করব। এই অঙ্কগুলো শুধুমাত্র যে রাজ্য সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা আসবে এমন না। এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। তো সেগুলো ভালো করে চলো করেই। প্রথমে যেটা আছে সেটা হলো কি, তাহলে কর্মক্ষেত্র পত্রিকা। ক্লিয়ার? কর্মক্ষেত্র পত্রিকাতে যে আমার অঙ্কের যে বিভাগটা আছে সেটাই করব। বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধনের উপর 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 10 টাকা হয়, তাহলে মূলধনটা কত? ক্লিয়ার? এই যে অঙ্ক আছে এটার একটা শর্ট ফর্ম আছে, তাহলে তোমরা শর্ট ফর্মটা লিখে নাও। আগে আমি সূত্রটা লিখে নিই। এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা সূত্রটা মনে রেখো এবং সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করে দিলেই তোমাদের সময়ের যে একটা ব্যাপার, সেই সময়টা বেঁচে যাবে। খুব একটা সময় লাগবে না, খুব জোর 30 সেকেন্ড লাগবে। ক্লিয়ার? তাহলে সূত্রটা তোমাদেরকে জেনে রাখা খুব দরকার। বার্ষিক 8% সুদের হারে কোনো টাকা 2 বছরে, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য টাকা হলে আসল সমান কি? S/100/R তার স্কোয়ার। ব্যাস, এইটুকু তোমাদেরকে মনে রাখলেই হবে। 8% সরল সুদের হারে কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য যদি এস হয়, তাহলে আমার আসল বাই করার যে সূত্র সেটা হলো S/100/R তার স্কোয়ার। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? এস কত দেওয়া আছে? এই অঙ্কে এস কত দেওয়া আছে? 41-এর এস কত দেওয়া আছে? না, এস দেওয়া আছে 10। আর কত দেওয়া আছে? 5%। টি কত দেওয়া আছে? 2 বছর। এই দুইটা ফিক্স। ক্লিয়ার? দুইটা থাকবেই, দুইটা ফিক্স। এই দুইটা শুধুমাত্র এইটা আর এইটা চেঞ্জ হবে, মানে R% এটা চেঞ্জ হয়, এটা সংখ্যাটা চেঞ্জ হয়, আর এস এই সংখ্যাটা পার্থক্যটা এটা চেঞ্জ হয়। বাকি এই দুইটা থাকে। সূত্রটা হচ্ছে S/100/R তার স্কোয়ার। ক্লিয়ার? 100/R তার স্কোয়ার। তাহলে আমরা এবারে অঙ্কটা করব। অতএব S/100/R তার স্কোয়ার সমান, এস মানে কত? 10 × 100/R মানে কত? 5 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত হবে? না, 10 × 5 দিয়ে কাটলে 5 20 100 ভাগ করলে তাহলে 20-র স্কোয়ার। তাহলে 10 × 20-র স্কোয়ার মানে কি? দুটো 20-র গুণফল। বর্গ মানে দুটো 20-র গুণফল। 20-র স্কোয়ার মানে দুটো 20-র গুণফল। তাহলে 20 20 গুণ করলে কত হবে? 0 2 0 0 2 0 0 2 2 4 0 0 4 400। তাহলে 400কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 4000 টাকা। তাহলে আমার আসলটা কত? 4000 টাকা। ক্লিয়ার? আসল কত আমার? 4000 টাকা। দ্বিতীয় যে সূত্র আছে আমার সেটা দেখব। তাহলে দ্বিতীয় কি সূত্র আছে আমার? না, আগে অঙ্কটা পড়ে নিই। অঙ্কটা কী দেওয়া আছে? যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। দুটি সংখ্যার যোগফল তার বিয়োগফলের দ্বিগুণ। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? তাহলে খুব সহজ অঙ্ক, দেখব আমরা। ক্লিয়ার? কি বলেছে? 42-এ থাকে দুটি সংখ্যার যোগফল কি? দুটি সংখ্যার যোগফলটা কি? না, তাদের বিয়োগফলের দ্বিগুণ। যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। একটি সংখ্যা 10 হলে অপরটি কত? একটি সংখ্যা 10 হলে
অপরটি কত। ক্লিয়ার? কিছু নেই, দুটি সংখ্যা এবং তাদের দুটি সংখ্যাকে যোগ করছি আর বিয়োগ করছি। সেই যোগফল আর বিয়োগফলের কী শর্তে আছে তারা? একটা অপরটার দ্বিগুণ। তাহলে সংখ্যা দুটার মধ্যে একটি যদি সংখ্যা 10 হয় তাহলে অপরটি কত। ঠিক আছে, একটি সংখ্যা 10 হলে অপরটি কত। ধরি একটি সংখ্যা x, অপরটি y। ক্লিয়ার? তাহলে x প্লাস ওয়াই সংখ্যা দুটির যোগফল, x প্লাস ওয়াই, আর সংখ্যা দুটির বিয়োগফল। আমি ধরে নিচ্ছি এক্সটা বড়, ওয়াইটা ছোট, কারণ একটা তো বড় একটা ছোট হবেই। তাহলে আমি ধরে নিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াইয়ের থেকে বড়, ওয়াই তীর খাচ্ছে মানে ছোটো। তাহলে এইটা লিখলাম। কি শর্তে আছে? দুটি সংখ্যার যোগফলটা কী বটে? তাদের বিয়োগফলের মানে যে বিয়োগ হয় বিয়োগের দ্বিগুণ, মানে বিয়োগের সাথে 2 গুণ করলে যেটা হবে সেটাই যোগফলটা। যোগফলটা বটে বিয়োগফলের দ্বিগুণ, তাইলে বিয়োগফলের সাথে 2 গুণ করলে যত হবে সেটাই যোগফল। ক্লিয়ার? এরপর তাহলে শর্ট প্রসেস একদম। তাহলে 2-এর সাথে এই পার্টটা কিসে আছে? বন্ধনীয় সংখ্যার মাঝে কিছু না, মানে গুণ চিহ্ন আছে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এই পুরো পার্টটাকে এধারে নিয়ে চলে আসছি আমার, সমান 2। ক্লিয়ার? তাহলে বা আমার কি তোমরা ক্লাস 10-এ শিখেছো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। সেটা কেমন? ধরো a বাই বি সমান c বাই ডি আছে। তাহলে এই যোগভাগ প্রক্রিয়াটা কেমন? এই যে একটা ভগ্নাংশ আছে যার লব আর হর, এধারে একটা ভগ্নাংশ আছে লব আর হর, উপরে কী করবো? যোগ করবো, নিজে বিয়োগ করবো। এটাই যোগভাগ প্রক্রিয়া। মানে লব থেকে একবার হরটা যোগ আর একবার লব থেকে হরটা বিয়োগ। ঠিক একই রকম c প্লাস ডি আর c মাইনাস ডি। এই যে উপরের এটা থেকে যখন এটা করবো কেমন? এইটা প্লাস একবার এইটা, আর নিচেও করবো এটা মাইনাস একবার এইটা, তেমন একই রকম এটা, একই রকম এটা। তাহলে কি হবে না আমার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে এ পূর্ণ সংখ্যাকে আমি এটাকে ভগ্নাংশের আকারে লিখে দিচ্ছি 2/1। তাহলে এটা কি হবে? এটাকে আমি বন্ধনী দিয়ে লিখি। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে উপরে কি হবে? এই দুটোর যোগফল এক্স মাইনাস ওয়াই, নিচে কি হবে? এই দুটোর বিয়োগফল। সবসময় উপর থেকে এটা থেকে এটা ই করবো। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান উপরে কী হবে? 2 + 1 বাই 2 - 1। ক্লিয়ার? বা দিলাম। তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আর মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 2 আর 3/1। 2 আর 3/1। তাহলে আমার কি দেখো, ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, এখানে এক্স এক্স কাটা যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? উপরে এক্স এক্স 2x, নিচে ওয়াই, নিচে কি পড়ে থাকছে আমার? এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, ওয়াই ওয়াই 2y সমান 3/1। 2 2 কাটা যাচ্ছে, তাহলে এক্স বাই ওয়াই সমান 3/1। ক্লিয়ার? 3/1। এরপর তোমরা একটা জিনিস দেখো, কি একটি সংখ্যা বলছে 10, তাহলে অপর সংখ্যাটি কত? এইখানে তোমাদেরকে একটু লজিক লাগাতে হবে যে যদি আমরা এই যে অঙ্কটা দেখো, যদি আমরা দেখো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু 10-এর থেকে বড়। ক্লিয়ার? যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো 10-এর থেকে বড়। উত্তর থেকে দেখতে হবে, উত্তর যে অপশানগুলো আছে 20, 25, 30, 32, তাহলে নিশ্চয়ই একটা সংখ্যা তো বলে দিয়েছে 10, তাহলে নিশ্চয়ই 10-এর থেকে বড় হবে। তাহলে 10টা নিশ্চয়ই তাহলে ছোটো সংখ্যাটা বটে। তাহলে অতএব x/10 সমান 3/1। তাহলে x সমান কি? আমি এই যে x/10, ওয়াই জায়গায় 10 বসালাম, একটি সংখ্যা 10 বলেছে, তাহলে একটি সংখ্যা মানে ওয়াই জায়গায় 10 বসালাম, তাহলে x সমান কত? এটারে গুণ এটারে গুণ। গুণ কেমন হয়? মাঝে যদি সমান থাকে, দুটো যদি ভগ্নাংশ থাকে দু সাইডে, তাহলে কী করি আমরা? মানে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ। তাহলে x আর 1-এ গুণ করলে xই হয়, 10 আর 3-এ গুণ করলে 30 হয়। ক্লিয়ার? তাহলে x সমান কত? 30। x আর 1-এ গুণ করলে হয় x, আর 10 আর 3-এ গুণ করলে হয় 30। তাহলে x আর এর মান কত? 30। x এর মান হলো 30। এই একটা প্রসেস। ক্লিয়ার? তোমরা এই অঙ্কটাকে তোমরা এইখানেও শেষ করে দিতে পারো। তোমরা অন্যভাবে যদি আমি করি, একটা প্রসেস যোগভাগ প্রক্রিয়া, এখানে আমি বলে দিলাম যোগভাগ প্রক্রিয়া। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার সময় অনেক সময় অনেক অঙ্কে এই প্রসেসটা অ্যাপ্লাই হয়।
যদি অন্যভাবে করি, মানে এই পার্টে আমি অঙ্কটা করে দেবো। তাহলে আমার যে প্রথম শর্তটা পেয়েছি, যোগফলটা কি না, যে বিয়োগফল হয় তার দ্বিগুণ, তার দ্বিগুণ, মানে বিয়োগফলের সাথে 2 গুণ করলে হয় যোগফল। ক্লিয়ার? আমি ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার বয়স না, বাবার বয়স ধরো আমার থেকে দ্বিগুণ। তাহলে বাবার বয়সের সাথে যদি আমার বয়সটা আমি সমান করি, কী করব, বাবার যে বয়সটা আমার বয়সের দ্বিগুণ, তার মানে আমার সাথে 2 গুণ করলে বাবার বয়সটা হবে। তাহলে বাবার বয়স সমান আমি কী লিখতে পারি, আমার বয়স গুণিত 2, তাই তো? ঠিক একই রকম এটাও। তাহলে যদি আমি এখানে যদি আমি বসিয়ে দিই y সমান 10, তাহলে কি হচ্ছে দেখি, তাহলে x প্লাস 10 সমান 2 ইন্টু x মাইনাস 10। ক্লিয়ার? তাহলে বাহ, x প্লাস 10 সমান 2 এর সাথে পুরো বন্ধনীটা গুণে আছে, তাহলে বন্ধনী 2 যখন ভিতরের সাথে গুণ করবো তাহলে চিহ্ন সমেত গুণ, তাহলে 2 এর কোনো সংখ্যার চিহ্ন বলতে আগের চিহ্নটা বোঝায়, তাহলে 2 এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস 2 এর সাথে প্লাস x গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 এর সাথে x গুণ করলে 2x। কোনো সংখ্যা চলরাশির গুণ মানে একসাথে লিখে দেবো, সংখ্যাটা আগে চলরাশির পরে। এবার 2 এর সাথে 10 এর গুণ, তার আগে চিহ্ন গুণ করবো, 2 এর চিহ্ন প্লাস, 10 এর চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10 2 20। ক্লিয়ার? তাহলে আমার সমাধান করার নিয়ম কি, সংখ্যাটাকে একদিকে রাখতে হয়, চলরাশিগুলোকে একদিকে রাখতে হয়। ক্লিয়ার? তাহলে আমি সংখ্যাগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কোনো সাইড থেকে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে গেলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়। যদি যোগে থাকে কেউ, অন্য সাইডে নিয়ে গেলে সে বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগে থাকে তাহলে অন্য সাইডে ওকে নিয়ে গেলে সে যোগ হয়ে যাবে। যদি কেউ গুণে থাকে অন্য সাইডে নিয়ে গেলে ভাগ, ভাগ থাকলে গুণ। ক্লিয়ার? তাহলে আমি এক্সটাকে এধার আছে, আমি এক্সের পদটাকে এধার আনছি, তাহলে এই সাইডে যে ডান সাইডে আমার যে এক্সের পদটা আছে সে প্লাস আছে, তাহলে এদিকে লিখব মাইনাস 2x সমানটা, এই সমানটা এধারে -20 অলরেডি আছেই, শুধু এই 10টাকে নিয়ে যাবো এই সাইডে, তাহলে +10 আছে, এধারে -10। তাহলে আমার 2x, এটা এক্সের পদ, এটা এক্সের পদ, এখানে 2টা x, এখানে একটা x, কিছু না মানে 1 আছে, তাহলে 2 থেকে 1 গেলে 1, মানে একটা x, কে বড় 2 বড়, 2 এর চিহ্ন আমি আগের ভিডিওতে শিখিয়েছি যোগ বিয়োগ। তাহলে -x, কেউ যদি বুঝতে না পারো আমার আগের ভিডিওগুলো দেখে নেবে যোগ করা। তাহলে -20 আর মাইনাস, ধরো তোমার দোকানের খাতায় 20 টাকা ধার, আরও তুমি 10 টাকা ধার করলে, কিন্তু দোকানদার তো তোমার খাতায় 10 + 20 করে রাখলো, তোমার জিনিসটা ধার, তাহলে ধার মানেই বিয়োগ, আর 10 আর 20 মানে 30। তাহলে এবারে এই সাইডেও মাইনাস, এই সাইডে মাইনাস, মাইনাস মাইনাস কাটা গেলো, x সমান 30। দেখো এখানেও x সমান 30 হয়েছে, এখানে x সমান 30। এবারে তোমার যে প্রসেসটায় যেখানে সুবিধা লাগবে সেটাই তুমি করবে, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। ক্লিয়ার? নেক্সট অঙ্ক আমার এবার 43-এর যে অঙ্কটা কী বলেছে, কোনো একটা নির্বাচনে 2জন ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যে একজন 41% ভোট পেয়ে 2412 ভোটের ব্যবধানে পরাজিত হলো। মানে পরাজিত প্রার্থী ভোট পেয়েছে কত, 41%। কত পেয়েছে, 41%। তাহলে আর কত ভোটে পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে 2412 ভোটের ব্যবধানে। ক্লিয়ার? তাহলে যেহেতু পার্সেন্টেজের আকারে দিয়েছে, 41% যদি পরাজিত প্রার্থী ভোট পায়, এবং যেহেতু পার্সেন্টেজ মানে 100-র মধ্যে 41, 100-র মধ্যে 41% মানে কি, 41% মানে 100-র মধ্যে 41টা ভোট পেয়েছে, তাহলে বাকিটা পেয়েছে কি, জয়ী প্রার্থী। তাহলে মোট ভোট যদি আমার 100টা হয়, তাহলে আমার জয়ী প্রার্থী কত ভোট পাবে, তাহলে জয়ী প্রার্থী ভোট পেয়েছে কত, 100 - 41 সমান কত, 59%। ক্লিয়ার? তাহলে আমি জয়ী প্রার্থীর কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটাও পেয়ে গেলাম, আর আমার পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে সেটাও পেয়ে গেলাম। ক্লিয়ার? এই দুটোর যে ব্যবধান সেটাই হলো 2400। তাহলে অতএব 59% মাইনাস 41% সমানেই কত, 18%। এই যে ব্যবধান, এই পার্সেন্টেজ, এটাই হলো কত আমার 2412। ক্লিয়ার? তাহলে প্রথমে তোমরা কি করবে না, পরাজিত প্রার্থী দেওয়াই আছে, আর ব্যবধানে কত ব্যবধানে হারছে সেটা দেওয়া আছে। ক্লিয়ার? শুধু কী বার করবে, জয়ী প্রার্থী। বোঝা গেল? এটা কেন বার করলাম, এই যে ব্যবধানে কেন বলছে, ধরো রামের কাছে 10 টাকা পয়সা আছে,
আর শ্যামের কাছে আমার 8 টাকা পয়সা আছে। তাহলে রামের কাছে কত কত বাড়তি পয়সা আছে? 2 টাকা বাড়তি পয়সা আছে। তার মানে কি, রামের কাছে 8 টাকা তো আছে, সাথে 2 টাকাও আছে। এই যে টাকা সেটাও আছে, সাথে আরও 2 টাকা এক্সট্রা আছে। তো ঠিক একই রকম এ তো এ তো এতগুলো, এই যে জয়ী প্রার্থী তো 41% ভোট পেয়েছেই, সাথে আবার 18% বেশি পেয়েছে। এই 18%টাই কত? 2412। ক্লিয়ার? তাহলে 18% ভোট সমানে 2412। 1% ভোট সমান কত? 2412/18। আমার টোটাল ভোট কত? যেহেতু পার্সেন্টেজ আছে, তাহলে 100%। 100% ভোট মানে কত? 2412/18 গুণিত 100। ক্লিয়ার? 2412/18 গুণিত 100। তাহলে এবারে আমি সেটা কাটাকুটি করবো। 12 2 দিয়ে যদি আমি কাটি, তাহলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12। তোমরা কাটাকুটি দেখে নেবে। 9 দুগুণে 18। আবার 3 দিয়ে কাটবো, 3 তিরিক্ষা 9, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 3 4 12, 0, 3 দুগুণে 6। আবার 3 নিয়ে যদি যাই, 3 তেরাং 39, আর 1 12, 3 4 12। তাহলে 134 ইন্টু 100 কত হবে? 134 সাথে 2 শূন্য মানে 13,400টি ভোট। টোটাল ভোট কত? টোটাল ভোট হলো আমার 13,400টি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমার? বলেছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রায় অঙ্কতেই আসে, প্রায় পরীক্ষাতেই আমার এই অঙ্কটা আসে কিন্তু। 8টি সংখ্যার গড় 24, আবার 24টি সংখ্যার গড় 8, তাহলে সমস্ত সংখ্যা কত? কিছু নেই, 44। তাহলে 8টি সংখ্যার গড় কত আমার? 24। আর 24টি সংখ্যার গড় কত? 8। ক্লিয়ার? 8টি সংখ্যার গড় 24, আর 24টি সংখ্যার গড় হলো 8। তাহলে সমস্ত সংখ্যার গড় কত? তাহলে সমস্ত সংখ্যা মানে কত? সমস্ত সংখ্যা মানে কত? 8 আর 24 মানে 32টি। ক্লিয়ার? তাহলে 8টা সংখ্যার গড় যদি এটা দেওয়া থাকে, তাহলে গড় থেকে আমরা সমষ্টি বার করতে পারবো। আগে আমাকে সমষ্টি বার করতে হবে। তাহলে গড় থেকে সমষ্টি আমরা কী করে বার করি? মোট যতগুলো সংখ্যা বলছে তার সাথে যদি গড়টা গুণ করে দিই, তাহলে আমার সমষ্টি। তাহলে 8টি সংখ্যার মোট বা সমষ্টি একই কথা। সমষ্টি সমান 8 গুণিত 24 সমান কত? 4 8 32 2 হাতে রইল 3, 8 দুগুণে 16 আর 3 19, 192। ঠিক একই রকম 24টি সংখ্যার গড় কত হবে? তাহলে 24টি সংখ্যার গড় দেওয়া আছে, আমার সমষ্টি বের করতে হবে। তাহলে 24 গুণিত 8, ঠিক একই রকম কত হবে? 192। তাহলে টোটাল আমার 32টি সংখ্যার সমষ্টি কত? টোটাল 32টা সংখ্যার সমষ্টি হলো 192 প্লাস 192। ক্লিয়ার? তাহলে 32টি সংখ্যার সমষ্টি কত আমার? 192 প্লাস 192 সমান 2 2 4, 9 9 18, 8 হাতে রইল 1, 1 1 2, 1 3, এত। তাহলে আমার যদি সমষ্টি দেওয়া থাকে, কতকগুলো সংখ্যার সমষ্টি দেওয়া থাকে, ঠিক একই রকম, তাহলে আমি গড় কী করে বার করব? সমষ্টিকে ওই সংখ্যা, যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো। যেমন এটা দিয়ে গুণ করলাম, সমষ্টি বার করতে গেলে কী করছি? গড় দিয়ে তথ্য সংখ্যাগুলোকে আমি গুণ করে দিচ্ছি। তেমনি গড় বার করতে গেলে কী করব? সমষ্টিটাকে আমি তথ্য সংখ্যাগুলো দিয়ে আমি কী করব? যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার 32টি সংখ্যার গড় কত হবে? 384/32। ক্লিয়ার? তাহলে 32 একে 32, আমি এখানে ভাগটা করে নেবে তোমরা, আমি তা করে দেখে দিচ্ছি। 32 একে 32, 6 64, 32 দুগুণে 64, কত তাহলে হচ্ছে 12। তাহলে টোটাল 32টি সংখ্যার গড় কত? 32টি সংখ্যার গড় হলো কত? 12। 32টি সংখ্যার টোটাল গড় হচ্ছে 12। ক্লিয়ার? নেক্সট আমার কী আছে? আমাদের প্রশ্নটা পড়ে নিই, তারপরে বলছি। x প্লাস 1/x সমান 2 হয়, তবে x² প্লাস 1/x² এর মান কত? খুব সহজ অঙ্ক, তোমরা এইগুলো 7-এ করেছো, 7-এর অঙ্ক। সূত্রটা শুধু মনে রাখতে হবে, 45-এর অঙ্কটা। x প্লাস 1/x সমান যদি 2 হয়, তবে ইফ x প্লাস 1/x 2 হয়, তবে x² প্লাস 1/x² সমান কত? ক্লিয়ার? তাহলে আমার এটা হলো মান নির্ণয়ের সূত্র।
এটা হলো মান নির্ণয় সূত্র। এর দুটো সূত্র আছে, সূত্রগুলো আগতে মনে রাখতে হবে তোমাকে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্রটা হলো, যখন যেটা দেওয়া থাকবে অপশানে, আমি বুঝিয়ে দিচ্ছি কোন ধরনের অপশানটা আমি বলার চেষ্টা করছি বা বলছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। যদি ভিতরটা আমি প্লাস রাখি তো বাইরেটা আমার মাইনাস হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বা এটা 1 নম্বর, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আটা কী দিতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এখানে কোনটা দেওয়া আছে, এ প্লাস বি মানে এ এক্স প্লাস 1/x, এটা দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে, কারণ আমাকে অঙ্কে সেটাই পুট করতে হবে। এটা যদি আমি অঙ্কটা এই সূত্রটা যদি আমি প্রয়োগ করি, তাহলে আমি তো এই মানটা পাবো না, আমার তো মান দেওয়া নেই, আমার এ প্লাস বি তার মানটা দেওয়া আছে, মানে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে এক্স কত, এক্স বলতে এখানে এ বলতে এক্স আর বি বলতে 1/x। আমি তা একবার যদি করে দিচ্ছি, এখানে এক্স মানে এক্সের হোল স্কোয়ার, এককে তুমি যতবার গুণ করো একই হবে, তাহলে যেহেতু এই স্কোয়ার আছে তাহলে 1, আর এক্সের স্কোয়ার মানে দুটো এক্স, তাহলে একটা 1 আর একটা এক্স নিয়ে তার হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এই ভিতরটা হয়ে গেল এ, এই ভিতরটা হয়ে গেল বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কোন সূত্র, এই সূত্রটা, যেহেতু এই পার্টটা প্লাসে আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, আর বি কত, বি মানে এই পার্টটা বি, তাহলে এটা কেটে যাচ্ছে, এ মানটা কত 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 2 4 মাইনাস 2, মানে 4 থেকে 2 গেলে 2 অ্যান্সার, কিছুই নেই। তোমাদেরকে শুধু সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সূত্র না মনে রাখলে কিন্তু কিছু করার নেই, সূত্র মনে রাখতেই হবে। ক্লিয়ার? নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো এইটা, কি আছে আমার, একটা সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা কত। ক্লিয়ার? একটা সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা কত, 46 দাগে যে অঙ্কটা। তাহলে আমাকে দেখতে হবে যে আমার যে আমি একটা চিত্র আঁকি, এটা কি নিশ্চয় সবাই জানো, এটা ত্রিভুজ। এর কি কর্ণ হবে না, এর কোনো কর্ণ নেই। ক্লিয়ার? কেন নেই? তাহলে সবচেয়ে কম বাহু দ্বারা যে আমার এটা আছে, যে জ্যামিতিক চিত্রটা, সেটা ত্রিভুজ, 3টে বাহু দ্বারা, তার কিন্তু কোনো কর্ণ নেই। যদি আমি এটা লিখি, একটা চতুর্ভুজের ছবি আঁকি, সেটা বর্গক্ষেত্র হতে পারে, সেটা রম্বস হতে পারে, সেটা আমার সামন্তরিকও হতে পারে, সেটা আয়তক্ষেত্র হতে পারে, সেটা ট্রাপিজিয়াম হতে পারে। এর কটা কর্ণ হবে? এর কিন্তু 2টো কর্ণ। ক্লিয়ার? আমি বুঝাচ্ছি কি বলতে চাইছি আমি। তাহলে এর 3টে বাহু থাকলে তার কিন্তু কর্ণ আমরা পাচ্ছি না, 4টে বাহু থাকলে তার কিন্তু আমি 2টো কর্ণ পাচ্ছি। তাহলে যে কোনো সুষম বহুভুজের কর্ণ কতগুলো থাকবে, তার বাহু অনুযায়ী তার কতগুলো কর্ণ থাকবে, তার সূত্রটা হচ্ছে n × n-3/2। এটা হলো সুষম বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র। ক্লিয়ার? n কি, n সমান বাহু সংখ্যা। তাহলে আমরা দেখব প্রমাণ করে যে আমার এই ত্রিভুজটার কর্ণ আছে কি না। আমি তো বলে দিলাম কর্ণ নেই, কিন্তু প্রমাণ করে তো দেখতে হবে যে কর্ণ আছে কি না। তাহলে আমার ত্রিভুজে 3টে বাহু, n সমান বাহু বলেছি, বাহু সংখ্যা, তাহলে n এর জায়গায় 3 বসাও, 3 মাইনাস কি সূত্র, n × n-3/2, তাহলে n এর জায়গায় 3, n এর জায়গায় 3/2 সমান 3 × 3-এর সাথে 3 যদি বিয়োগ করি তাহলে 0 হয়, তাহলে এখান থেকে 0 বেরোলো 2, তাহলে 0-র সাথে যে কোনো জিনিস গুণ করলে কত হয়, 0ই হয়। তাহলে আমার কোনো কিছু কর্ণ পাচ্ছি না। বোঝা গেল? যদি আমার এর ক্ষেত্রে নেই, চতুর্ভুজের ক্ষেত্রে আমি এটা কোনো পার্টিকুলার নাম দিচ্ছি না, চতুর্ভুজ আমি ধরে নিলাম, 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা জ্যামিতিক চিত্র। ক্লিয়ার? এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কী হবে, n × n-3/2। ক্লিয়ার? তাহলে n মানে কত, 4টে বাহু, 1 2 3 4টে বাহু, তাহলে 4 - 3/2 সমান 4 × 4 থেকে 3 গেলে 1/2, তাহলে 2 দিয়ে কাটা যাবে, এটা 2 দিয়ে 4কে কাটা যাবে, তাহলে 2 উত্তর, তাহলে 2টো কর্ণ। ক্লিয়ার? তাহলে সুষম বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় যে সূত্র সেটা হলো এইটা, n × n-3/2।
তাহলে আমার যে প্রশ্নে কি বলেছে, আমার প্রশ্নে বলেছে যে আমার সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে মানে ছটা ছটা ভুজ, ভুজ শব্দের অর্থ হলো বাহু। তাহলে কিছু নেই, আমার অঙ্কটা আমার n × n-3/2 সমান এনের জায়গায় 6 বসালাম, তাহলে 6-3/2 সমান 6 থেকে 3 গেলে কত হয়, 3/2 কাটা যাবে, 2 দিয়ে 6কে ভাগ করবো 3, তাহলে 3 দীর্ঘা 9টি উত্তর হবে। ষড়ভুজে তোমরা ছবি আঁকো, দেখো 9টা কর্ণ হবে। ক্লিয়ার? ষড়ভুজে যদি তোমরা ছবি আঁকো তাহলে 9টা কর্ণ হবে। দেখো আমি এঁকে দেখাচ্ছি। 1 2 1 2 3 4 5, এই যে ক্লিয়ার, এই যে আঁকলাম। দেখো আমার 1টা 2টো 3টে 4টে 5টা, ক্লিয়ার, 6টা 7টা, আরও হবে 9টা হবে। ক্লিয়ার? 9টা হবে। 7টা 8টা 9টা। ক্লিয়ার? 9টা হয়ে গেল, একদম পরীক্ষালব্ধ। এরপর আমরা দেখব 47 দাগে যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, a+1/a সমান 1 হয়, যদি a+1/a সমান 1 হয় তবে a² - a+1/a² + a+1 এর মান কত? খুব সহজ, একটু তোমরা ভেবে গুনে দেখো, খুব সহজ অঙ্কটা। দেখো এখানে কিন্তু আমার এখানে যেমন ভগ্নাংশের আকার আছে a+1/a সমান 1, এখানে কিন্তু কোনো ভগ্নাংশের আকারে নেই, মানে ভগ্নাংশ মানে উপর নিচটা এইভাবে আছে, মানে উপরে কোনো 1/a বলে কোনো পদ নেই, আমি বলতে চাইছি এটা। তাহলে এই পার্টটাকে আমি কিন্তু কী করে নেবো, ভেঙে নেবো। কীরকম ভেঙে নেবো, এটা যদি আমি পূর্ণ সংখ্যা ভাবি, বাস্তব সংখ্যা ভাবি, তাহলে এদের কিছু নাই, মানে নিচে 1 আছে, তাহলে লসাগু করবো, 1 আর a এর লসাগু a হবে, তাহলে এর সাথে এটা গুণ a², a গুণ করলে a², আর একে গুণ করলে 1 সমান 1। বা দিলাম, প্রথমে মাঝে সমান আছে মানে প্রথমে বা দিলাম, এর নিচেও কিছু নয় মানে 1 আছে, ভগ্নাংশের আকারে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের আকারে লিখে দিলাম, নিচে বাই দিয়ে 1 করে, তাহলে এর সাথে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে গুণ, তাহলে যদি আমি এর সাথে গুণ করি, একের সাথে যে কোনো জিনিস গুণ করলে, যে কোনো সংখ্যা গুণ করলে একই হয়, আর এর সাথে 1 গুণ করলে 1 হলো, তাহলে a² + 1 সমান a হলো। এরপর দেখো অঙ্কটা খুব ইজি, তাহলে a², এই পার্টটাকে আমি সাজাবো, a², তারপর প্লাসটা দেবো, তারপর -a, ঠিক একই রকম নিচটা a² + 1 + a, ঠিক আছে, সমান দিলাম। তাহলে এই যে পার্টটা দেখো, এই পার্টের জায়গায় আমি a বসাবো, a² + 1 সমান a, তাহলে a² + 1 এর জায়গায় a বসাবো, a - a বাই নিচে কি বসাবো, a + a সমান, a থেকে a বাদ গেলে কত হয়, 0, 0/a আর a, একটা a আর একটা a মানে 2a, তাহলে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যদি করি আমি, তার মানটা হয় 0। বাস, ক্লিয়ার, 0 অ্যান্সার। পরেরটা 48, √ওভার আছে, মানে কী বার করতে বলেছে তোমাকে, √ওভার আছে, তার মানে তোমাকে বর্গমূল বার করতে বলেছে। যদি √ওভার দিয়ে দেয় বা যদি এভাবে লেখা থাকে, একই কথা, যে 8281 এর বর্গমূল নির্ণয় করো, একই কথা। এটা ভাষার আকারে দেওয়া আছে, এটা তোমাকে গাণিতিক হিসেবে প্রকাশ করে দিয়েছে, তোমাকে বুঝে নিতে হবে যে বর্গমূল বার করতে হবে। তাহলে আমরা বর্গমূল বার করবো, কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বার করবো। তাহলে 8281 কে বর্গমূল, বাঁ ডান সাইড থেকে বাঁ সাইড দিকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নেব। ক্লিয়ার? কেমন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বার করে, আমার প্রথমে এই সংখ্যাটাকে আমি ভাগ করব, এইখানে যত বর্গ সংখ্যা দিয়ে বর্গ সংখ্যার মানটা লিখব। ক্লিয়ার? তাহলে আমার 81, যদি আমি 9 খোয়াই তাহলে 9 নাম 81, যদি 10 খোয়াই তাহলে 10 10 100, 10টা বড় হয়ে যাবে, এখানে যত লিখব তার বর্গ সংখ্যাটা এখানে লিখব। তাহলে আমি 9 দুটো ছোটো সংখ্যাকে আমি ভাগ করব, তাহলে 9 দিয়ে করলে কত হবে, 81,
নয় মানে 9 সংখ্যা আছে, 9-এর বর্গ যেটা সেটা লিখব 81। এবার বিয়োগ করব, 1 কতই 2, একে 8 0। এবারে কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন আমরা বর্গমূল করি তখন জোড়া জোড়া সংখ্যা নামে, তাহলে 81 নামবে। এরপর কি করতে হয়, এই যে সংখ্যাটা আমি লিখেছি তার ডবল দ্বিগুণ সংখ্যা এখানে লিখতে হয়। তাহলে 9-এর দ্বিগুণ কত 18, একটু ফাঁকা রাখতে হয়, এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেই সংখ্যাটা বসাবো, এবং এখানে যে সংখ্যা হবে আমি বুঝাচ্ছি। তাহলে আমার 181 দরকার। এবারে যদি আমি এখানে 1 বসাই তাহলে এখানেও 1 বসাবো, তাহলে এইখানে যে 1 বসালাম 101 বসার পরে এটা কত হলো 181। 181কে আমি 1 দিয়ে গুণ করবো। যদি আমি 2 বসাতাম তাহলে 182 হতো, তাহলে তখন 182কে 2 দিয়ে গুণ করতাম, মানে যত যত এখানে বসাবো তত দিয়ে তখন গুণ করবো। 1 বসালাম তাহলে 1 দিয়ে গুণ করবো, সেই একটা আবার এখানে বসবে, তাহলে 1 দিয়ে গুণ করলে হয় কত, 1 দিয়ে গুণ করলে 181কে 1 দিয়ে গুণ করলে 181 মিলে যাচ্ছে। তাহলে এর বর্গমূল কত, এর বর্গমূল হলো অতএব 8281 সমান 91 বর্গমূল, মানে এই সংখ্যাটা বর্গমূল এইটা, মানে একে যদি আমি 2 বার গুণ করি তবে আমি 8281 পাবো। রুট ওভার 8281 না, এই পার্টটা পাবো। ক্লিয়ার? এর বর্গমূল মানে এই সংখ্যাটা কোন সংখ্যাটা 2 বার গুণ করে হয়েছে, বর্গ মানে 2 বার গুণ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমার 49 দাগে অঙ্কটা কি বলেছে আমার দেখব। আগে অঙ্কটা পড়ে নিই। কি বলেছে, যে একটি বৃত্তের পরিধি 792 মিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। ঠিক আছে, 792 একটা বৃত্তের পরিধি, একটা বৃত্ত, যে তার আগে বলে দিই যে কোনো জিনিসের পরিধি বলতে বৃত্তের ক্ষেত্রে ভাষাটা পরিধি, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এদের ক্ষেত্রে কিন্তু পরিসীমা। পরিসীমা মানে সীমানা বরাবর, সীমানাটা। ক্লিয়ার? তুমি ধরো কোনো একটা বড় আকার মাঠ আছে, তুমি প্রতিদিন 1 পাক করে দৌড়ো, তার মানে তুমি কি ওর পরিধি যেটা সেটাকে অতিক্রম করো, ওর যে পরিধি সেটাকে তুমি অতিক্রম করো। ক্লিয়ার? তাহলে এর পরিধি কত, এর পরিসীমা পরিধি কত সেটা আমি বার করব। তাহলে কি বলেছে আমার, যদি আমার কোনো বৃত্তের অঙ্ক করতে গেলে কি দরকার, ফার্স্ট ব্যাসার্ধ দরকার। বৃত্তের যদি আমার ব্যাসার্ধ জানা থাকে, এটা যদি আমার জানা থাকে তাহলে আমার কিন্তু সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি আমি ধরে নিই এই বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের পরিধির সূত্র আছে একটা। বৃত্তের পরিধির সূত্র কি না, বৃত্তের পরিধির সূত্র একটা আছে, সেই বৃত্তের পরিধির সূত্র কি হবে 2πr। এটা কিন্তু তোমরা মনে রাখবে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধির সূত্র 2πr। সেই বৃত্তের পরিধিরে কত বলে দিয়েছে এখানে কত, ওরা 2πr সমান 700 কত না, 2πr সমানে আমার হচ্ছে 792। 2πr সমানে হচ্ছে 792। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে আর বেরিয়ে যাবে, কারণ আমরা কোনো একটা বৃত্ত ধরে নিয়েছি, সেই বৃত্তের ব্যাসার্ধ আর, কারণ যেহেতু অঙ্কে আমার ব্যাসার্ধ বলা নেই, তাহলে আমার ধরে নেওয়া ব্যাসার্ধ সাপেক্ষে বৃত্তের পরিধি 2πr, আর ওরা বলে দিয়েছে আবার বৃত্তের পরিধি 792। তাহলে আমার পরিধির সাথে ওদের পরিধিটা সমান করব। ক্লিয়ার? তাহলে 2πr মানে 2 এর সাথে পায়ের সাথে আর 3টে কিসে আছে, গুণে আছে। 2 পায়ের মান কত 22/7, এটা কিন্তু মনে রাখবে। আর বার করব আমি 729। ক্লিয়ার? তাহলে বা আর যেহেতু আর এর মান বার করবো, তাহলে আর এর সাথে যেগুলো গুণে আছে সমানের ওই সাইডে গেলে ভাগে যাবে, আর যেগুলো ভাগে আছে সেটা গুণে যাবে। তাহলে আর এর সাথে 2 আর 22 এগুলো উপরে আছে, 8টা উপরে কিছু নেই মানে 1 আছে নিচের, তাহলে এগুলো উপরে আছে। এইগুলো যখন আমি এই সাইড নিয়ে যাবো তখন এই সাইডে যে সংখ্যা থাকবে তার নিচে যাবে, মানে ভাগে যাবে, আর যে ভাগে আছে এই সাইডে সে ওই সাইডে গেলে গুণে যাবে। তার মানে কি বলতে চাইছি আমি, 729 গুণিত 7 বাই 2 গুণিত 22। ক্লিয়ার? এবার কাটাকুটি করবো আমি, তাহলে ডাইরেক্ট আমি ভাগ করতে পারি। তাহলে 729কে আমি 22 দিয়ে যদি আমি করি, ক্লিয়ার? 22 3 22 66, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দিয়ে করলে বেশি হবে, তাহলে 6-এ এটা যাচ্ছি, দেখে নেবো আমরা কি হচ্ছে। সরি 792, আমি এটা ভুল লিখেছি, এটা 792। তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে 792, 9টাকে 2, 2 2 9 হয়ে গেছে। তাহলে 792 ঠিক একই রকম 3 দিয়ে যাবে 66, তাহলে কত হবে 6 কতই 792, ঠিক তো? তাহলে
যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে ছোটো ছোটো ভেঙে নেবো। তাহলে যদি ছোটো করে আমি ভেঙে নিই, আমি প্রথমে যদি এটাকে ভাঙি আমি 11 দিয়ে, তাহলে 7 11 77, ক্লিয়ার? 7 11 77, আর ছোটো ছোটো ভাগে তার সময় সুবিধা হবে। 7 11 11 দিকে আছে, 7 11 দুগুণে 22, 7 11 77, 2 22, 11 দুগুণে 22, ক্লিয়ার? 2 দিয়ে আমি কাটছি, 36 দুগুণে 72, আর 2 দিয়ে কাটছি 18, 18 দুগুণে 36, তাহলে 18 ইন্টু 7, মানে 7 8 56, 6 হাতে রইল 5, 8 7 1 7 আর 5 12, 126 কিসে আছে এবার সেটা দেখে নেবো আমি। 126 মিটারে আছে, তাহলে মিটার লিখে দেবো, 126 মিটার। এই তো অঙ্ক আমার হয়ে গেল, কিছুই নেই। কি আছে আমার এইসব অঙ্কে? যদি কোনো অঙ্কে পরিধি বলে দেয় এবং তার ক্ষেত্রফল বা যে বের করতে বলুক, প্রথমে আমার যেটা অঙ্ক সেটা হচ্ছে আমাকে এটা মাইন্ডের মধ্যে রেখে নিতে হবে যে বৃত্তের কোনো অঙ্ক করতে গেলে আমার মেন যেটা দরকার সেটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি না দেওয়া থাকে তাহলে আমি ব্যাসার্ধ ধরে নেব এবং ওদের কোনো একটা পার্ট বলে দেবে, ওই ক্ষেত্রফল বা ব্যাসার্ধ জানা পার্ট বলে দেবে, যেটা যার সাথে তুমি সমান করবে। যে পার্টটা বলে দেবে তুমিও সেই ব্যাসার্ধ ধরে তার সাপেক্ষে তুমি সেটা বার করবে। যেমন এখানে আমার পরিধি বলে দিয়েছিল, তাহলে আমিও পরিধি বার করলাম। যদি ওরা ক্ষেত্রফল বলে দিত তাহলে আমিও এই ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফলটা বার করতাম এবং আমার ক্ষেত্রফল ধরে নেওয়া যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সাথে ওদের ক্ষেত্রফল সমান করতাম। সেখান থেকে আমি আর বের করে নিতাম। তারপরে তো আমার অঙ্ক সব হয়ে যাবে। তারপরে আমার অঙ্ক তো কোনো অসুবিধা নেই। যখনই ব্যাসার্ধ পেয়ে যাব তখনই আমার কিন্তু আর কোনো কিছুই প্রবলেম হবে না। ক্লিয়ার? তাহলে এটা গেল 49-এর অঙ্ক। এবার 50-এর যে অঙ্কটা সেটা আমি দেখব এবার। কি বলেছে? একজন ব্যক্তির নৌকায় স্রোতের অনুকূলে যে সময়ে বাইতে হয় স্রোতের বিপরীত মুখে একই দূরত্ব যেতে 3 গুণ সময় লাগে। তাহলে জলের বেগ ও নৌকার বেগের অনুপাত কত? শুধু বলে দিয়েছে স্রোতের অনুকূলে যাওয়ার সময় যে সময় লাগে, ফিরে আসার সময় স্রোতের বিপরীতে তার 3 গুণ সময় লাগে। ক্লিয়ার? তাহলে জলের বেগ ও নৌকার বেগ স্রোতহীন অবস্থায়, যখন স্রোতটা স্থির আছে সেই অবস্থায় আমার নৌকার বেগটা কত? জলের বেগ আর নৌকার বেগের অনুপাত কত? তাহলে কি বলছে আমার এখানে? তার আগে তোমাদেরকে জানতে হবে স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক জানতে গেলে আমাদেরকে দুটো ফার্স্ট জিনিস জানতে হবে, দুটো মেন জিনিস আমাকে জানতে হবে। একটা হচ্ছে নৌকার বেগ, আর একটা জলের বেগ বা স্রোতের বেগ। জল বা স্রোত একই রকম, একই কথা। তাহলে আমি যদি নৌকার বেগটাকে এক্স ধরি আর স্রোতের বেগটাকে যদি আমি বা জলের বেগটাকে স্রোত বা জলের বেগটাকে যদি আমি ওয়াই ধরি, ওয়াই কিমি পার ঘন্টা, এটাকে এক্স কিমি পার ঘন্টা। বেগ যেহেতু বেগের একক কি? দূরত্ব বাই সময়। বেগ সমান দূরত্ব বাই সময়, দূরত্ব মানে কিমি পার ঘন্টা, এটাও কিমি পার ঘন্টা। ক্লিয়ার? নৌকার বেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, আর স্থির জলে এটা স্থির জলে নৌকার বেগ আর জলের বেগ হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এখানে আমার এই দুটো যখনই আমি পেয়ে যাব তখন এই দুটো থেকে আমার আরও দুটো টার্ম হবে, সেই দুটো আমাকে লিখে নিতে হবে। কী টার্ম? জল যেদিকে যায়, ধরো জল এদিকে যাচ্ছে, নৌকা যদি আমার এদিকে যায় তো সেটাকে বলা হয় অনুকূল। জল যেদিকে যাচ্ছে বা স্রোত যে নৌকা যদি তার বিপরীত দিকে তার বিপরীত দিকে আসে সেটাকে বলে প্রতিকূল। ক্লিয়ার? তাহলে ধরো আমার কী বার করবো বললাম? আরও দুটো পদ বার করতে হবে, আরও দুটো টার্ম বার করতে। কী দুটো টার্ম? দুটো টার্ম হচ্ছে যখন আমি স্থির জলে নৌকার বেগ, এই দুটো ম্যান। স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে এই দুটো ম্যান। এইখান থেকে আমাকে আরও দুটো জিনিস বার করতে হবে, সেই দুটো হলো স্রোতের নৌকার বেগ হবে স্রোতের অনুকূলে কি হবে? স্রোত যেই যাচ্ছে নৌকা থেকে যাচ্ছে তখন কি হবে? স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে যাবে। ক্লিয়ার? আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ ধরে নিতে হবে। স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ক্লিয়ার? এরপর আমার কি বলেছে? স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার কি 3 গুণ বেশি সময় লাগে। ক্লিয়ার?
তাহলে যদি আমি সমস্ত দূরত্বটাকে যদি আমি ডি ধরে নিই, সমস্ত দূরত্বটাকে যদি আমি ডি ধরে নিই, ক্লিয়ার, তাহলে আমি কি বলতে পারি, দূরত্ব দূরত্ব বাই দূরত্ব বাই গতিবেগ সমানে সময়। কারণ আমরা জানি গতিবেগ সমান গতিবেগ, গতি লিখছি, গতি সমান শর্টে লিখছি, গতি সমান কি দূরত্ব বাই সময়। ক্লিয়ার, তাহলে আমি সময়টাকে এখানে আনতে পারি, এখানে আনতে পারি। আবার যদি আমি সময়ের আকারে লিখি তাহলে সময় সমান কি দূরত্ব বাই গতি। ক্লিয়ার, দূরত্ব বাই গতি। তাহলে আমি কী বার করছি, এখানে সময় বার করছি। তাহলে সময় সমান কি দূরত্ব বাই বেগ। বেগ মানে কি অনুকূলে বেগটা আমি লিখছি এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূলের সেই একই দূরত্ব তো একই, তাহলে দূরত্ব বাই বেগ এক্স মাইনাস ওয়াই। কোন দূরত্বটা, একটা সময় এই দূরত্ব যদি আমি এই বেগে যাই তাহলে একটা সময় লাগছে। এই দূরত্ব যদি প্রতিকূলে যে মানে এই দূরত্বটা প্রতিকূলের সময় যদি আমি যাই তখন একটা সময় লাগছে। কোন সময়টা, অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার থেকে 3 গুণ বেশি সময় লাগে। তাহলে কোনটাতে বেশি সময় লাগছে, ধরো অনুকূলে যেতে 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে যেতে লাগে 3 ঘন্টা। তাহলে অনুকূলের সাথে প্রতিকূলের সময় সমান করতে গেলে এই সময়টা বেশি, তো তাহলে এটা 3 গুণ বেশি। তার মানে তাহলে 3 গুণ যদি বেশি হয় এর সাথে সমান করি, তাহলে কার সাথে গুণ করবো, আমি অনুকূলের সাথে 3 গুণ করবো, তাহলে সমান হয়ে যাবে। ক্লিয়ার, অনুকূলের সাথে 3 গুণ করে দিলেই আমার সমান হয়ে যাবে। তাহলে আমার কি হবে, আমার এবারে এই ডি কাটা যাবে। তাহলে বা 3/x প্লাস 1 এক্স প্লাস ওয়াই সমানে 1/x মাইনাস ওয়াই। ঠিক একই রকম এই পার্টটাকে আড়াআড়ি গুণ এই পার্টটাকে এখানে রাখছি, এই পার্টটাকে এখানে আনছি শুধুমাত্র। তাহলে এক্স মাইনাস ওয়াই, বা তুমি এভাবে করতে পারো, ছেড়ে দাও, আড়াআড়ি গুণ করে দাও, 3x মাইনাস 3y আড়াআড়ি গুণ সমান একের সাথে এক্স প্লাস গুণ করলে কত হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে এক্সগুলোকে একদিকে, ওয়াইগুলোকে একদিকে, তাহলে 3x মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হলো, 3yটাকে দিয়ে নিয়ে যাবো, তাহলে এছাড়া ওয়াই আছে অলরেডি, আর 3yটাকে মাইনাস 3yটাকে দিয়ে নিয়ে গেলে প্লাস 3y। তাহলে 3x থেকে এক্স বাদ গেলে 2x, আর ওয়াই আর 3y মানে কত হবে, 4y। ক্লিয়ার, তাহলে এক্সটাকে এধারে রাখছি আমি, ওয়াইটা এধারে গুণে আছে, এদিকে আমার এলে কী হবে, ভাগে। 2 আমার এধারে গুণে আছে, এদিকে গেলে কী হবে, ভাগে। তাহলে 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে x:y সমান কিছু না আমার নিচে 1, তাহলে 2:1। তাহলে কি আমার নৌকার বেগ আর জলের বেগের যে অনুপাত কত, 2:1। ক্লিয়ার, 2:1 কী হলো আমার, না নৌকার বেগ স্রোতের বেগ হলো 2:1। এটাকে তুমি স্রোতের বেগ নৌকার বেগে করতে পারো, তাহলে হয়ে যাবে কত না, যদি আমি y:x লিখি তাহলে হবে 1:2, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার, বাস এই অবধি। নেক্সট ক্লাস পরের দিন। ভালো থেকে সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সাইডে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও তুমি পেতে পারো।